প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি সিলেটের শিব্বির আহমেদ আমাকে দিয়েছেন। এই ঘটনাটি শুনে আমার খুবই ভালো লেগেছে, আর আপনাদেরও খুব ভালো লাগবে এই কারণে, কারণ এটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটি ঘটনা। ঘটনাটি 1981-82 সাল এমন একটি সময়ের ঘটনা। আর ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে ঘটেছে তার নাম হচ্ছে শফিক উদ্দিন। ওনার বাড়ি সিলেট শহরেরই কামাল বাজার নামক একটি জায়গায়। যারা সিলেট থেকে শুনছেন তারা অবশ্যই কামাল বাজার জায়গাটার সাথে পরিচিত রয়েছেন। শফিক উদ্দিন যিনি, উনি মানে তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল এবং উনি খুব শৌখিন একজন মানুষ ছিলেন। ওনার একটা অভ্যাস ছিল এবং এই কাজটি উনি করতেন, সেটি হচ্ছে যে ষাঁড়ের লড়াই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা গ্রাম বাংলার একটি ঐতিহ্য রয়েছে ষাঁড়ের লড়াই, যেটা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি হয়ে থাকে। উনি এই ষাঁড়ের লড়াই মানে এটি করার জন্য বিভিন্ন জায়গা থেকে খুব সুঠাম দেহী ষাঁড়, ভালো জাতের ষাঁড় এগুলো সংগ্রহ করতেন এবং সিলেট সহ আশেপাশের অঞ্চলে যে জায়গাগুলোতে ষাঁড়ের লড়াই হতো তার ষাঁড়গুলো সেখানে নিয়ে যেতেন এবং অধিকাংশ সময় তার ষাঁড়গুলো জয়লাভ করত। এখানে একটি বিষয় লিসেনার আমি আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত খেলাগুলোতে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় তার মধ্যে একটি হচ্ছে নৌকাবাইজ, তারপরে ষাঁড়ের লড়াই। এই জায়গাগুলোতে বা এই খেলাগুলোতে ব্ল্যাক ম্যাজিকের হর হামেশা চর্চা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তোবা হবে। আর ষাঁড়ের লড়াইগুলোতে সাধারণত মানুষ জিন চালান করে থাকে, যার মাধ্যম দিয়ে প্রতিপক্ষের ষাঁড়গুলোকে ঘায়েল করার জন্য তারা চেষ্টা করে থাকেন। কিন্তু শফিক উদ্দিন ভাই উনি এইগুলো খুব একটা বেশি বিশ্বাস করতেন না, যদিও শুনতেন, খুব একটা বেশি বিশ্বাস করতেন না। আর উনি একদম আল্লাহর উপর ভরসা করে এই কাজগুলো করতেন, মানে ষাঁড়ের লড়াইটা উনি করতেন। ওনার ষাঁড়গুলোকে প্রাকৃতিক নিয়মে পরিচর্যা করতেন, তাদেরকে খাবার খাওয়াতেন, তারা যেন সুস্থ থাকে সেই বিষয়ে খেয়াল রাখতেন। লোকও রেখে দিয়েছিলেন সেই ষাঁড়গুলোকে যত্ন করার জন্য। কোনো ধরনের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো ধরনের কোনো ভিন্ন ধর্মী কোনো প্রতারণার আশ্রয় তিনি কখনোই নিতেন না, যার কারণে কখনো তিনি জিততেন, কখনো হারতেন, মানে যেটা যে কোনো খেলায় বা যে কোনো প্রতিযোগিতায় যেটা স্বাভাবিক একটা নিয়ম, যে কেউ একবার জিতলে সে সবসময় জিতবে এমন কোনো কথা নেই। আর উনি সবসময় খেয়াল রাখতেন কোন জায়গা থেকে খবর আসে যে ভালো ষাঁড়, মানে খুব রাগী তেজস্বী হিংস্র টাইপের ষাঁড় কোথায় পাওয়া যায়। সাধারণত ষাঁড়ের লড়াইগুলোতে এই ধরনের ষাঁড়গুলোরই কদর বেশি থাকে। ওনার কাছে একটি সংবাদ আসে, সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি নামক একটি জায়গায় একটি ষাঁড় রয়েছে। এই ষাঁড়টি খুবই হিংস্র প্রকৃতির আর কি। আগে তো ওই সময় তো এত মানে মোবাইল ফোন ছিল না, যার কারণে উনি মুখে মুখে সংবাদ শুনে তিনি তার এক মামাতো ভাই তাকে সাথে নিয়ে মোটামুটি ষাঁড় কেনার প্রস্তুতি নিয়ে টাকা পয়সা নিয়ে উনি এই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি নামক স্থানে সেই ষাঁড়ের মালিকের বাড়িতে যান। ষাঁড়টিকে প্রথম দেখাই উনি পছন্দ করে ফেলেন। তার কারণ ছিল ষাঁড়টি একদম কালো রঙের ছিল, কোথাও পট ছিল না এবং ভিন্ন কালারের কোনো ছোঁয়াও ছিল না ওই ষাঁড়ের মধ্যে। তার শিং থেকে শুরু করে নিয়ে একদম পায়ের খুর পর্যন্ত পুরো দস্তুর ছিল একদম কালো মিচমিচে। এমন ষাঁড় খুব কম পাওয়া যায়। দ্বিতীয়ত এই ষাঁড়টি ছিল অনেক উঁচু এবং খুব সুঠাম দেহী। আর আরো একটি বিষয়, এটি হাইব্রিড প্রজাতির কোনো ষাঁড় ছিল না, এটি ছিল সম্পূর্ণ দেশ প্রজাতির একটি ষাঁড়। এই ষাঁড়ের চোখ দুটি ছিল ঈষৎ লাল, আর দেখলেই যে কোনো মানুষ আর দেখলেই ওই ষাঁড়টাকে ভয় পাবে। মানে কিছু ষাঁড় আছে না, দেখতেই খুব হিংস্র, ঠিক তেমন ছিল ওই ষাঁড়টি। এটি দেখে যখন ওনার পছন্দ হয়ে যায়, উনি চিন্তা করেন যে এই মালিক যত টাকাই বলুক না কেন উনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই ষাঁড়টি কিনে নেওয়ার জন্য। তো যদি তার কাছে টাকা নাও থাকে, প্রয়োজনে তিনি বাড়িতে খবর পাঠাবেন, টাকা নিয়ে এসে প্রয়োজনে উনি এই ষাঁড়টি কিনবেন। উনি ষাঁড়ের মালিকের সাথে দরদাম করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে আমরা যেমন এখন বিভিন্ন সময় গরু কিনি বা ষাঁড় কিনি বা ছাগল কিনি, দেখি যে এটা কেনার পরে এর কত কেজি মাংস হবে,
ঠিক মাংসের বিচারে যেমন আমরা গরু ছাগল কিনি, আগেও কিন্তু এভাবেই কেনা বেচা হতো। কিন্তু যদি কেউ ষাঁড়ের লড়াইয়ের জন্য ষাঁড় কেনা মানে চিন্তা করতো, তাহলে কিন্তু এই মানে সেটার কত কেজি মাংস হবে বা কি আশয় বিষয়, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করা হতো না। চিন্তা করা হতো এই ষাঁড়টি কতগুলো খেলায় অংশগ্রহণ করেছে এবং কতটিতে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করে বা প্রতিপক্ষ ষাঁড়কে ঘায়েল করে সে বিজয় ছিনিয়ে এনেছে। এই বিচারে যখনই কোনো একটি ষাঁড় কোনো একটি খেলায় জয়লাভ করত, তখন তার দাম কিন্তু অনায়াসেই 5 থেকে 10,000 টাকা বেড়ে যেত। এটা কিন্তু সেই 1980-র দশকের শুরুর কথা বলছি, তখনই কিন্তু দাম এরকম বেড়ে যেত। আর আমি তো শুরুতেই বলছি, যারা এই কাজগুলো করতে তারা অনেক শৌখিন ছিল, তারা কিন্তু দামের বিষয়টা ওইভাবে চিন্তা করতো না, খালি চিন্তা করতো যে এই ষাঁড়টি আমাকে প্রতিযোগিতায় কতটুকু সম্মান বয়ে এনে দিতে পারবে। তো যাই হোক, যেহেতু ওই ষাঁড়টি অনেক খেলায় জয়লাভ করেছে, তার কারণে ওই শফিকুদ্দিন ভাই উনি চিন্তা করেছেন যে এটির দাম নিশ্চয় অনেক বেশি হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে ওই সময় 1981-82 সালের দিকে শফিকুদ্দিন ভাই চিন্তা করেছিল যে মানে 60,000-এর কমে এর মালিক কোনোভাবেই এই সার বিক্রি করবে না, কারণ ওই সময়ে 60,000 টাকা মানে কিন্তু অনেক টাকা। এখনই তো 60,000 টাকায় মোটামুটি সুঠাম দেহি গরু পাওয়া যায়। আর 1981-82 বা 83 সালের ওই সময়টাতে আপনি চিন্তা করেন যে 60,000 টাকা কিন্তু অনেক টাকা। অদ্ভুত ব্যাপার হলো, ওই মালিক এই শফিকুদ্দিন ভাইয়ের কাছে মাত্র 25,000 টাকায় এই ষাঁড়টি বিক্রি করে দেন। শফিকুদ্দিন ভাইও কিন্তু বেজায় খুশি যে এমন একটি ষাঁড় উনি 25,000 টাকায় কিনতে পারবেন। এটা ছিল ওনার জন্য কল্পনাতীত বিষয়, কারণ উনি সাথে করে আরো বেশি টাকা নিয়ে এসেছিলেন। ষাঁড়টি দরদাম হয়ে কেনা বেচা হয়ে যায়। ওই সময় শফিকুদ্দিন ভাই মানে হঠাৎ করে চিন্তা করেন যে আচ্ছা, এই মালিক কেন এত কম দামে ষাঁড়টি আমাকে দিয়ে দিল। তখন মালিককে যখন এর কারণ জিজ্ঞাসা করেন যে আপনি এই ষাঁড়টা কেন বিক্রি করছেন, কম দামে দিয়েছে কিনা এইগুলো জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে যে আপনি কেন এই ষাঁড়টি আমাকে দিয়ে দিলেন, আপনি তো নিজেও রাখতে পারতেন, এই ষাঁড়টি তো ভালোই প্রতিযোগিতায় জয়লাভ করছিল। কিন্তু এই ষাঁড়টির মালিক বলে না, আমার টাকার দরকার, আমি বিক্রি করে দিচ্ছি, আমার টাকা লাগবে, কারণ আমার পরিবারে একটা ক্রাইসিস চলছে, যার কারণে আমি ষাঁড়টি বিক্রি করে দিব। তো যাই হোক, এই কথার পরে কিন্তু আর কোনো কথা থাকে না। কিন্তু শফিকুদ্দিন ভাই এবং তার সাথে তার যে মামাতো ভাই গেছে, এরা দুইজন পরামর্শ করছে যে আচ্ছা, এই এলাকায় তো আরো অনেকেই ষাঁড়ের লড়াইয়ের জন্য মানে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যায়, এলাকার কেউ এমন একটি সুঠাম দেহি হিংস্র ষাঁড় তারা কেউ কিনলো না, আমরা সিলেট থেকে এসে এই ষাঁড়টি কিনে ফেললাম, ঘটনা কি, তারপর এত কম দামে। তখন মানে শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাই উনি মানে একটা মানে কথা বলেন, মানে এটা জাস্ট ওনার একটা থিঙ্কিং আর কি। তিনি বলেন যে এই লোকটি হয়তোবা বিভিন্ন সময় নিজ এলাকার লোকদের সাথেই তো এই ষাঁড়টি নিয়ে প্রতিযোগিতায় জয়লাভ করেছেন। এখন তার এই ষাঁড়টি তিনি একদম মানে আশেপাশে কারো কাছে বিক্রি করবেন না, যেহেতু তাদের সাথে উনি বারবার উনি জিতে গেছেন। তারপর যদি তারাই জিনিসটা কেনে, আর একবার জেতার পরে তো স্বাভাবিকভাবে বিপরীত পক্ষের সাথে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়। তো তারা যদি এই ষাঁড়টি কিনে, তারাও যদি এরকম খেলায় বারবার জয়লাভ করে, তাদেরও সম্মান বেড়ে যাবে, ওনার সম্মান আবার একটু কমে যেতে পারে। মানে এটা জাস্ট খালি ওনার এই শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাইয়ের একটা থিঙ্কিং ছিল, এটার কোনো সত্যতা ওনারা মানে অনুধাবন করতে পারেননি, জাস্ট একটা চিন্তা করেছেন মাত্র, আর কিছু না। ওই সময়টাতে কিন্তু আজকে যেমন গরু ছাগল কিনলে পিক আপ বা অন্য ট্রাকে করে নিয়ে আসা যায়, ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। আর তাছাড়া যেই গ্রাম যে কলকলি থেকে ওনারা কিনেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়, তো আমার পোস্টিং যেহেতু সুনামগঞ্জ, তো যার কারণে সুনামগঞ্জের রাস্তাঘাট বা সেখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে এই 2022 সালে এসেও আমি খুব ভালো মতোই অবগত সেখানে রাস্তাঘাট কতটা দুর্গম। আর ওই সময়ে 1981-82-83 সালের দিকে সেই জায়গাগুলো কেমন হতে পারে তো বুঝতেই পারছেন। স্বাভাবিকভাবেই তখন ট্রাক বা পিক আপে করে গরু ছাগল নেওয়াটা বেশ টাফ ছিল, আর তারপর তো একদম ভেতর সাইডে, যার কারণে তখন প্ল্যান ছিল যে গরুটা বা ষাঁড়টাকে তারা হাঁটিয়ে নিয়ে যাবেন, এরকমই পরিকল্পনা, আর এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বিকাল 4টা কি 4:30টার দিকে দরদাম সব ঠিক হয়ে মানে ষাঁড় কেনা বেচা হয়ে যায়। ওই মালিককে শফিকুদ্দিন ভাই বলেন যে আপনারা যেহেতু ষাঁড়টি দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন,
তাহলে আপনি আমাকে একজন বা দুজন লোক দেন, যে এই ষাটটিকে আমাদের সাথে হাঁটিয়ে নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। কারণ ষাটটি যেহেতু আমাদেরকে চেনে না, রাস্তাঘাটে গিয়ে যদি কোনো সমস্যা করে, হাঁটতে না চায় বা বিগড়ে যায়, তখন কি হবে? সুতরাং এই ষাটটি যাদেরকে চেনে এমন এক দুইজনকে আমার সাথে পাঠিয়ে দিন, তার যত যাবতীয় খরচ বা যত খরচ হয় সবকিছু আমি দিয়ে দিব। কিন্তু আজব ব্যাপার, কেউ এই ষাঁড়ের সাথে যেতে রাজি না। টাকা পয়সা যতই দিক, কেউ এই ষাঁড়ের সাথে যাবে না। এটিতেও শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই যেটি সাথে গিয়েছে, তার মামাতো ভাইয়ের নামটা আমি জানতে পারিনি, শিবির আহমেদ ভাইও আসলে নিশ্চিতভাবে বলতে পারেননি, যার কারণে তার মামাতো ভাইয়ের নামটা আমি বলতে পারছি না। তো তারা খুব অবাক হন যে একজন লোকও যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে এটা এমনটা হয় না। সার বিক্রি করার পর ওই বাড়ি থেকে কেউ না কেউ গিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসে, যিনি কিনলেন তার বাড়ি পর্যন্ত যায়। কিন্তু কেউ যাচ্ছে না। এত কম দামে সার পেয়ে গেলাম, তার এলাকার কেউ সারটি কিনলো না, তাদের মনে খটকা লাগে। যাই হোক, শেষ পর্যন্ত ডিসিশন হয় শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই দুজন মিলে এই সারটি নিয়ে ওনাদের বাড়িতে ফিরে যাবেন সিলেটের কামালবাজারে। যখন সারটি নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন তারা, তখন সারের যিনি মালিক তিনি বলছেন, আপনারা তো যাবেন, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে, সকালে গিয়ে হয়তো বা পৌঁছাবেন বাড়িতে, তো আমার কাছে একটু পরা পানি আছে, এটি সাথে নিয়ে যান। যদি দেখেন সারটা পথের মধ্যে কোনো কারণে বিগড়ে গেছে, তাহলে এই পরা পানি ছিটিয়ে দেবেন, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। তখন শফিকুদ্দিন ভাই উনি বলেন যে পরা পানি লাগবে কেন, এটার কি প্রয়োজন? তখন ওনার সাথে যে ওনার যে মামাতো ভাই ছিল বলে, না ঠিক আছে দেন, যদি লাগে তো ভালো, রাত বিরেতের ব্যাপার। যাই হোক, ওনারা দুজন যখন রওনা দিয়েছেন, পেছন থেকে ওই ষাঁড়ের মালিক আবারও তাদেরকে ডাক দিয়ে বলছেন যে একটা বিষয় কিন্তু খুব খেয়াল রাখবেন, পথে যাই কিছু ঘটুক না কেন, 1 সেকেন্ডের জন্য ষাঁড়ের যেই গলায় যে দড়ি আছে, যে রশি রয়েছে, এই দড়ির যেই একটা অংশ আপনাদের হাতে থাকবে, এই হাতের এই অংশ কোনোভাবেই আপনারা ছেড়ে দেবেন না। ষাঁড়ের ওই দড়িটা আপনাদের হাতেই রাখবেন। ঠিক আছে, তারা বললেন এই কাজটি আমরা করব। তারা রওনা দিলেন। রওনা দিয়ে এই জগন্নাথপুর থেকে তারা প্রথমে বিশ্বনাথ আসবে, সিলেটের বিশ্বনাথ থেকে তখন তারা আবার চলে আসবেন হচ্ছে সিলেট শহরের কামালবাজারে, যেখানে তাদের গন্তব্য আর কি। আর ওই সময় তো হাঁটিয়ে আনতে হবে, আর একবারে তো আসলে একটানা হাঁটা যায় না, বিশ্রাম নিতে হবে, আবার হাঁটতে হবে, ষাঁড়কেও কিছু খাবার খাওয়াতে হবে, এরকম করে বিরতি দিতে 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 তাদেরকে আসতে হবে বাড়িতে। রাত প্রায় 9টা কি 10টা বাজে, তখন ওনারা মোটামুটি সিলেটের বিশ্বনাথের কাছে পৌঁছে গেছেন আর কি, এমন একটা সময়। তখন হঠাৎ দেখেন যে এই ষাঁড়টি আর হাঁটে না, মাটিতে বসে গেছে, আর তাকে ওঠানোই যায় না। ষাঁড়টি যখন এতটা পথ তাদের সাথে এসেছে, একদম স্বাভাবিক ছিল, কিন্তু তার মধ্যে কোনো হিংস্রতা পরিলক্ষিত হয়নি, খুব স্বাভাবিকভাবে শান্তভাবে এসেছে। কিন্তু এরপরে কি হয়, বসে যায়। তখন তারা দুজন চিন্তা করে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে এতটা পথ হেঁটে, যার কারণে সে বসে গেছে। কিন্তু এটাও কিন্তু মানে চিন্তার বিষয় যে এই ষাঁড়টি এতটুকু হাঁটার পথে কিন্তু যথেষ্টবার বিশ্রাম নিয়েছে, অন্য খাবারও খেয়েছে, তার তো ক্লান্ত হওয়ার কথা নয়। আর এই ধরনের ষাঁড় এতটুকু হাঁটায় কিন্তু ক্লান্ত হয় না। কিন্তু ষাঁড়টি কেন বসে পড়লো, বিশেষ কোনো কারণ আছে কি? তখন ওই যেই পানি পড়া দেয়া হয়েছিল, ষাঁড়ের মালিক দিয়ে দিয়েছিলেন, তখন এই পানি পড়াটি যখন ওই ষাঁড়কে ছিটিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে ষাঁড়টি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। মনে হলো এই পানি পড়াটা তার গায়ে পড়ার সাথে সাথে তার গায়ে ফোসকা পড়ে গেছে, এমন একটা ভাব আর কি। মুহূর্তের মধ্যে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যায় আর কি, ভালো চলা শুরু করে। এদিকে ওই শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই চিন্তা করে যে আমরা যদি মেইন রাস্তা দিয়ে, মানে সিলেটে যাওয়ার যে মেইন রাস্তা, এই ছাতক দোয়ারা বাজারের যে রাস্তাটা আছে বা গোবিন্দগঞ্জ দিয়ে যে রাস্তা আছে, এদিক দিয়ে যদি যাই সিলেটের মেইন রাস্তা দিয়ে, তাহলে তো অনেক দেরি হতে পারে। আমরা গ্রামের মধ্য দিয়ে শর্টকাট যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাব, এরকম চিন্তা করেছেন। এখন শর্টকাট রাস্তার কিন্তু কিছু সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। মেইন রাস্তায় অনেক সময় চোর ডাকাত ধরে, আবার শর্টকাট রাস্তায় কি হয় যে গরু নিয়ে যাওয়ার সময়, মানে প্রত্যেকটা বাড়িতেই তো গ্রামের মধ্যে গরু ছাগল আছে,
অনেক সময় যদি গরু ছাগলের কোনো সমস্যা হয়, খাবার দাবার দরকার হয়, তখন অনেককে ডেকে বাড়ি থেকে হয়তো রাতের বেলা ডেকে তাদের কাছ থেকে গরুর জন্য কোনো খাবার টাবারও পাওয়া যায়। এই চিন্তা করেছেন ষাটটাকে আমরা এদিক দিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, শর্টকাট ওয়েতে নিয়ে যাই, যাতে করে কোনো সমস্যা হলে মানুষের হেল্প পাওয়া যায়। এই চিন্তা করে তারা শর্টকাট পথ ধরেন। আর শর্টকাট পথ হওয়ার কারণে গ্রামের মধ্যে তো ঝোপ জঙ্গল গাছপালাও বেশি, পথগুলো বেশ অন্ধকার। তখন মানে তারা চিন্তা করেছিল যে চাঁদের আলোতেই তারা হেঁটে চলে আসতে পারবে। তো তাদের কাছে যদিও টর্চ লাইট ছিল কি ছিল না এই বিষয়টা আমি জানতে পারিনি। তো ওনারা যখন হেঁটে আসছেন মানে ওই ষাঁড়টি নিয়ে, হঠাৎ করে মানে ষাঁড়ের দড়ি ধরে ওনারা আগে হাঁটছেন, ষাঁড়টি পিছনে, ষাঁড়টা আস্তে আস্তে হাঁটছে আর কি। হঠাৎ করে শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই দুইজনই খেয়াল করে এই ষাঁড়ের পেছনে লম্বা লম্বা 3 জন মানুষ হেঁটে আসছে। লম্বা বলতে এতটা লম্বা নয়, তো অস্বাভাবিক প্রকৃতির লম্বা, মানে স্বাভাবিক থেকে যেমন আমরা স্বাভাবিক হয়তো 5 ফুট 8 ইঞ্চি বা 6 ফুটের লোকও দেখা যায়, কিন্তু মনে হচ্ছে তারা মোটামুটি 7 ফুট 7.5 ফুট এরকম উচ্চতার মানুষ হয়। এরকম 3 জনকে দেখা যাচ্ছে যে ষাঁড়ের পিছনে হেঁটে আসছে। শুরুতে তারা চিন্তা করেছে কি ব্যাপারে 3 জন লোক আবার কোত্থেকে আসলো, এরা কি আবার ডাকাত নাকি বা চোর কিনা, এই ষাঁড়টা চুরি করবে। কিন্তু দেখছে যে তারা 3 জন মানে পিছন থেকে কোনো তাদের নিজেদের মধ্যে কথাবার্তারও শব্দ শোনা যাচ্ছে না, তারা জাস্ট হেঁটে আসে। তখন শফিকুদ্দিন ভাই তার মামাতো ভাইকে বললো, তুমি যাও তো 3 জনের সাথে কথা বলো, এরা কারা, কি চায়, আমাদের সাথে তারা যাচ্ছে কেন, তারা কি আমাদের সাথেই যাবে, যদি যায় তো ওয়েলকাম, আমরা গল্প করতে করতে যাবো, তা না হলে জাস্ট ওনার পিছনে এরকম ষাঁড়ের পিছনে দাঁড়িয়ে আছে কেন, সেখানে জাস্ট পিছন থেকে হাঁটছে কেন। তখন ওই শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাই উনি ষাঁড়ের পেছনে যান, গিয়ে ওই 3 জন ব্যক্তিকে প্রথমে সালাম দেন। তো তারা সালামের উত্তর দেন। তখন জিজ্ঞেস করেন যে আপনারা কারা, আমাদের পিছু পিছু আসছেন কেন। এই প্রশ্নের আর কোনো উত্তর দেয় না। এরকম 3-4 বার প্রশ্ন করার পরে এদের মধ্যে থেকে একজন বলে, তোমরা ষাঁড় কিনছো, যাও নিয়ে যাও, বুঝে শুনে কিনছো তো। তখন তারা ওই তাদের এই কথার উত্তরে উনি বলেন যে হ্যাঁ বুঝে শুনেই তো কিনছি। ঠিক আছে যাও নিয়ে যাও তোমরা। এই কথা বলার পরে উনি তেমন কিছু চিন্তা করেন নাই আসলে, কিন্তু একটা বিষয় তিনি চিন্তা করেন যে ওই অন্ধকার রাত্রে, আসলে জ্যোৎস্না রাতটা ছিল না মোটামুটি, আবার একদম অন্ধকারও ছিল না, চাঁদের আলো ছিল। এই চাঁদের আলোতে ওই 3 জনের চেহারা কোনোভাবেই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তারা এমন না যে তারা আলখেল্লা পরিহিত, এমনও না, জাস্ট 3 জন লম্বা মানুষ, কিন্তু জামা কাপড়ে গ্রাম্য ভাব আছে, স্বাভাবিক আর কি, জামা কাপড় স্বাভাবিক। তো উনি সামনে চলে এসে শফিকুদ্দিন ভাইকে বলেন যে তারা এই কথা বলেছে। তো শফিকুদ্দিন ভাই বলে যে ঠিক আছে, এই কথা গায়ে মাখানোর দরকার নাই, চলো। তারা যখন হেঁটে যাচ্ছে দেখে ওই 3 জন লোক কিন্তু তখনও পর্যন্ত ওই ষাঁড়ের পিছনে হাঁটছে। তারা ভোর 4টা কি 4:30 নাগাদ, তখন অবশ্য শীতকাল ছিল, ভোর 4টা কি 4:30 নাগাদ ওনারা ওনাদের বাড়িতে এসে পৌঁছান সিলেটের কামাল বাজারে। তখন যখন বাসার একদম কাছাকাছি চলে এসেছে, তখনও ওই 3 জনকে দেখেছেন যে 3 জন ওই ষাঁড়ের পিছনে এসেছে, কিন্তু বাড়ির উঠোনে আর তারা ঢোকেনি। বাড়ির উঠোনে যখন ষাঁড়কে নিয়ে আসা হয় তখন ওই 3 জন ব্যক্তিকেও আর দেখা যায়নি কখনো। যাই হোক, দীর্ঘ পথ পরিক্রমায় ওনারা দুজনও যেমন ক্লান্ত ছিলেন, ষাঁড়টাও কিছুটা ক্লান্ত ছিল, কিন্তু যতটা ক্লান্ত মানে হওয়ার কথা ছিল ঠিক তেমনটা না। ওই ভোর রাত্রেই, যদিও শীতকাল ছিল, হালকা গরম পানি করে ষাঁড়কে গোসল করিয়ে দেওয়া হয়, কিছু খাওয়ানো হয় এবং গোয়াল ঘরে ষাঁড়কে বেঁধে রাখা হয়। প্রথম 1-2 দিন কোনো সমস্যা হয়নি, খুব স্বাভাবিক। তৃতীয় দিন ভিড় রাত্রে হঠাৎ গোয়াল ঘরে অন্যান্য যে ষাঁড় বাঁধা ছিল, তার যে লড়াই করার জন্য আরো কিছু ষাঁড় ছিল, সেগুলো প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে। তখন বাড়ির সকলের ঘুম ভেঙে যায়, কি ব্যাপার, এত হই হট্টগোল কিসের, ষাঁড় তো রাতের বেলা এইভাবে চিৎকার চেঁচামেচি করার কথা না। তখন ওনারা ঘুম থেকে উঠেন, গোয়ালঘরে ঢোকার আগেই ওনারা বুঝতে পারছেন যে ভেতরে ষাঁড়গুলোর প্রচন্ড মারামারি হচ্ছে, এমনটা মনে হচ্ছে তাদের কাছে। কিন্তু যখন ওনারা ওই ভিতরে ঢুকে টর্চ লাইট জ্বালান, তখন দেখেন যে ওই যে ষাঁড়টি নিয়ে এসেছে, কালো ষাঁড়, এই ষাঁড়টি
দড়ি ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে মারাত্মকভাবে আহত করছে শিং দিয়ে, এবং ওই কারণেই অন্য ষাঁড়গুলো তারা চিৎকার চেঁচামেচি করছে। ওই ষাঁড়গুলো কোনোভাবেই নতুন আনা ওই কালো ষাঁড়টির সামনেই দাঁড়াতে পারছে না, তার শক্তির সামনে এবং তার হিংস্রতার সামনে। যখন ওনারা চলে এসেছেন তখন তারা দেখেন যে ওই যে কালো ষাঁড়টি সে তার দড়ি কিন্তু ছিঁড়ে ফেলেছে, দড়ি ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে আক্রমণ করেছে। যাই হোক, সবাই মিলে এসে ওই ষাঁড়ের গলায় আবারও আরেকটি দড়ি পরানো হয় এবং তখন পরিবেশ শান্ত হয়। গরুগুলো আহত হলেও কোনো গরু মারা যায়নি, তবে বেশ জখম হয়েছিল আর কি। ওই রাত্রে পরিবারের সদস্যরা বলা বলি করতে থাকেন যে যেই দড়ি দিয়ে ওই ষাঁড়কে বাঁধা হয়েছে, এই দড়ি কিভাবে এই ষাঁড় ছিঁড়তে পারে, কারণ এটা অন্য ষাঁড়দেরকে যতটুকু মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এই ষাঁড়টির দড়ি তার থেকেও দ্বিগুণ মোটা। এটা কোনোভাবেই আসলে ছেঁড়ার কোনো সুযোগ নেই। এটা যদি ধারালো চাকু দিয়ে কাটতেও হয় তারপরও কিছুটা সময় লেগে যায়। সাধারণত আগুন ধরিয়ে এই দড়িগুলোকে ছেঁড়া হয়, কিন্তু এই ষাঁড় কিভাবে এই দড়িটা ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে আক্রমণ করলো। কিন্তু একটি বিষয়, শফিকুদ্দিন ভাই কিন্তু কিছুটা খুশি হয়েছিলেন এইভাবে যে যাক, আমি এমন একটি ষাঁড় কিনে এনেছি, এই ষাঁড়ের প্রতিপত্তির সামনে বা শক্তির সামনে অন্য ষাঁড় দাঁড়াতেই পারবে না এবং আমি সকল প্রতিযোগিতায় ইনশাল্লাহ জয়লাভ করব। তারপরে এই ঘটনার পরে রাত্রে ঘটনার পরে 1-2 দিন ভালো যায়। আবারও তৃতীয় দিন একটি ভয়ানক ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা বাইরে থাকে। এখন এই শফিকুদ্দিন ভাইয়ের বাবা, যিনি মুরব্বী মানুষ ছিলেন, উনি রাত্রেবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। যেই না ঘরের দরজা খুলে বের হয়েছেন তখন দেখে ওই ষাঁড়টি উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই তাকে আক্রমণ করবে। আর তার চোখ দুটি এতটা লাল এবং সেটি লাইটের মতো জ্বলজ্বল করছে। উনি এই দৃশ্য দেখেই প্রচন্ড জোরে দেন এক চিৎকার। তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা চলে আসে, বলে কি হয়েছে? তখন বলে যে সে এখানে এই ষাঁড় দেখেছে। কিন্তু বাড়ির সদস্যরা এসে কোথাও কিন্তু সেই ষাঁড়টি দেখতে পায় না। তারা গোয়াল ঘরে গিয়ে দেখে ওই ষাঁড়টি ঠিক আগের মতোই বাঁধা আছে, ষাঁড়টি ঘুমাচ্ছে। তখন বাড়ির সদস্যরা বলে যে আপনি ভুল দেখেছেন। কিন্তু উনি কিন্তু এতটা ভয় পেয়েছিলেন দেখে উনি বারবার বলছেন যে না, আমি ভুল দেখিনি, আমি ঠিকটাই দেখেছি। কিন্তু বাড়ির কোনো সদস্য সেটা বিশ্বাসই করতে চাচ্ছিলেন না। বলতে আপনি কিভাবে ঠিকটা দেখলেন? কারণ ষাঁড় তো ওই যে গোয়াল ঘরে বাঁধা আছে। যাই হোক, এই ঘটনার পরে আরেকদিন, এর হয়তো 3-4 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা একই রকম ঘটনা, এইটাও শফিকুদ্দিন ভাইয়ের বাবার সাথে ঘটেছে। আবারও যখন উনি রাতের বেলা বের হয়েছেন তখনও এই সেম ঘটনা ওনার সাথে ঘটে। তখনও যখন বাড়ির লোকজন চলে আসে দেখে যে ওই ষাঁড়টি গোয়াল ঘরে বাঁধা। তখন বাড়ির সবাই বলে যে আপনার বয়স হয়েছে, চোখে আপনি ভুলভাল দেখছেন, এইভাবে বলতে থাকে। ওই রাত্রের পরে ওই বাড়িতে একজন ফকির আসে, ভিক্ষা নিতে, ওইরকম ফকির না, তান্ত্রিক গোসল ওরকম ফকির না। তো উনি ভিক্ষা নিতে আসছেন। আসার পরে উনি ওই ষাঁড়টিকে দেখেই বলছেন, যারে আপনারা তো টাকা দিয়ে একটা পিশাচকে কিনে নিয়ে আসছেন, এটা তো একটা পিশাচ, এটা তো ষাঁড় না। তখন শফিকুদ্দিনের ভাইয়ের বাবা কিন্তু ওনার কথা বিশ্বাস করেন, কারণ উনি কিন্তু আসলে রাত্রেবেলা যেটা দেখেছেন এটা তো অন্য কেউ দেখেনি। যখন শফিকুদ্দিন ভাই চলে আসেন, উনি তো ইয়াং মানুষ ছিলেন তখন, 26-27 বছর বয়স, টকবকে যুবক। ওনাকেও যখন ওই ফকির এই কথাটা বলেন, তখন বলার পর শফিকুদ্দিন ভাই বলে, আরে ধুর, এগুলো কুসংস্কার, এটা পিশাচ হবে কিভাবে? এটা তো রক্ত মাংসের একটা ষাঁড়, স্বাভাবিক একটা ষাঁড়। হ্যাঁ ঠিক আছে, এটা একটা হিংস্র অন্যগুলো থেকে, এটা ঠিক আছে, এবং এই জন্যই তো সেটা কিনে নিয়ে আসছি, সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই। কিন্তু ওই ফকির যাওয়ার আগে শফিকুদ্দিন ভাইয়ের কাছে বলে যান যে আপনাদের কিন্তু বিপদ হবে, দ্রুত এই ষাঁড়ের একটা গতি করেন, না হলে কিন্তু আপনাদের কপালে খারাপই আছে। এই কথা বলে তিনি চলে যান। এই ফকিরের চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটে সেই ঘটনা, যেই ঘটনা 2 বার শফিকুদ্দিন ভাইয়ের বাবার সাথে ঘটেছিল। এবার ঘটেছে খোদ শফিকুদ্দিন ভাইয়ের সাথে। উনি যখন রাতের বেলা বের হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন দেখে এই ষাঁড় সামনে।
উনিও প্রচন্ড জোরে এক চিৎকার দেন, বাড়ির সকলে ঘুম থেকে উঠে এসে দেখে যে সামনে কিছুই নেই, ষাঁড়টি যথারীতি গোয়াল ঘরে বাঁধা। তখন শফিকুদ্দিন ভাই চিন্তা করেন, আসলেই তো এই ষাঁড়ে বিশাল কোনো সমস্যা আছে, তা না হলে মালিক কেন এত অল্প দামে বিক্রি করলো? ওই গ্রামের কোনো মানুষ এই ষাঁড়টি কিনলো না, ইভেন কোনো মানুষও আমাদেরকে এগিয়ে দিল না, এতবার বলার পরেও, টাকা পয়সার লোভ দেখানোর পরেও কেউ আমাদেরকে এগিয়ে দিল না। আর ষাঁড়টি নিয়ে আসার সময় ওই 3 জন রহস্যময় ব্যক্তি, তারা কারা ছিল যারা আসলে এত দূর পিছনে পিছনে আসলো? তারা বললো ষাঁড়ের বিষয়ে তারা জিজ্ঞেস করেছিল। তখন শফিকুদ্দিন ভাই চিন্তা করেন যে দ্রুত এটার একটা সমাধান করতে হবে। তখন তিনি স্থানীয় একজন ভালো মানের আলেমকে ডেকে নিয়ে আসেন। আলেম আসার সাথে সাথে বলেন যে, বাবারে, আমি এই কাজ করতে পারবো না, এটা করলে আমার বড় ধরনের ক্ষতি হবে। এই ষাঁড়ের কোনো সমস্যা আছে, এটা সত্য, কিন্তু এটা সমাধান এমন ভাবে করতে হবে যাতে করে তোমাদের কোনো ক্ষতি না হয়। আমি যদি এই সমাধান করতে যাই তাহলে ক্ষতি হয়ে যাবে, এটা আমার পক্ষে সম্ভব নয়, সুতরাং তোমরা অন্য কাউকে দেখো। তখন সিলেট অঞ্চলের তৎকালীন সময়ে খুব নাম করা একজন বুজুর্গ, একজন ব্যক্তি, সঙ্গত কারণ আমি তার নাম উল্লেখ করছি না প্রিয় লিসেনার্স, তার কাছে যান। তিনি তাদেরকে বলে দেন যে হ্যাঁ, ওই যে একজন ফকির এসে বলেছিল যে এটা একটা পিশাচ, তার কথাই আংশিক ঠিক। কোন একটা পিশাচ যে ষাঁড়ের রূপ ধরে এখানে এসেছে বিষয়টা এমন নয়, কিন্তু ষাঁড়ের মধ্যে একটি পিশাচ বসবাস করছে, এবং এই পিশাচকে এই ষাঁড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই ষাঁড়ের প্রথম যিনি মালিক ছিলেন তিনি। কারণ ব্ল্যাক ম্যাজিক করে একটি পিশাচ জিনকে এই ষাঁড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে ওই জিনটি ওই ষাঁড়ের মধ্যে আটকে গেছে, আর বিভিন্ন প্রতিযোগিতায় ওই ষাঁড়টি জয়লাভ করছে। কিন্তু পরবর্তীতে যখন এর মালিক এই ষাঁড়কে কন্ট্রোল করতে পারছিল না কোনোভাবেই, তিনি এই ষাঁড়টি বিক্রি করে দেওয়ার জন্য মনস্থির করেন। এই ষাঁড়ের যে সমস্যা রয়েছে এটি গ্রামবাসী জানতো, যার কারণে কেউ এই ষাঁড় কেনেনি। তখন তোমরা গিয়ে এই ষাঁড়টি কিনে নিয়ে এসেছ। তখন বলে, হুজুর, তাহলে সমস্যার সমাধানটা আমরা কিভাবে করবো? এখন এটা তো একটা সুরাহা করতে হবে। তখন বলে, সুরাহা একটাই, আমি একটা রিচুয়াল করে দিব। এই রিচুয়াল করার পরে তোমরা এই ষাঁড়টা জবাই করে গ্রামের গরিব দুঃখী মানুষদের মধ্যে এর মাংস বিলিয়ে দেবে। আর তাতে কি হবে, এই ষাঁড়ের মধ্যে থাকা যে জিনটা রয়েছে সেটি মুক্তি লাভ করবে, কারণ সে নিজের ইচ্ছা এখানে আসেনি, তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাকে এর ভিতরে বন্দি করে রাখা হয়েছে। ও মুক্তি পাবে, কিন্তু ও মুক্তি পাওয়ার পরে এই ষাঁড়টি কিন্তু আর হয়তো বা বাঁচবে না। এই কারণে এই ষাঁড়টি তোমরা জবাই করে গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেবে। প্রিয় লিসেনার্স, হুজুরের পরামর্শ অনুযায়ী সেই কাজটি করা হয়। ওই জিনটি রিচুয়ালের মাধ্যমে মুক্তি পেয়ে যায়, আর ষাঁড়টি জবাই করে গ্রামবাসীকে তার মাংস বিলিয়ে দেওয়া হয়, আর এই সমস্যার সমাধানও হয়। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, আমাদের এই চ্যানেলে ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা রয়েছে, যেটা এনায়েত ফকির রিলেটেড একটি ঘটনা। এনায়েত ফকির, যেটা নড়াইলের আলামিন আমাদেরকে দিয়েছিল, সেখানে এই ঘোড়ার সাথে এরকম একটা ঘটনা ঘটে যে ঘোড়া যার কাছেই বিক্রি করতো, রাতের বেলা কেউ কানতো, মানে কান্নার শব্দ শোনা যেত। তারপরে ওই মালিকটা ওই ঘোড়া ফিরিয়ে দিয়ে যেত। পরবর্তীতে দেখা গেল যে ঘোড়া মানে গোয়াল ঘরে বাঁধা যায় না, ওই মাঠের মধ্যে বেঁধে রাখা মানে লাগতো আর কি। একটা সময় ওই ঘোড়ার যিনি মালিক, তারও নির্মম ভাবে তিনি মারা যান, আর ওই ঘোড়াকেও দেখা যাচ্ছে হাত পা, মানে ঘোড়ার যে 4 পা আছে একদম মানে ছিন্ন ভিন্ন অবস্থায় ওই ঘোড়ার ডেড বডিও মাঠের মধ্যে পাওয়া গেছে। আপনারা এই ঘটনাটা অনেকেই শুনেছেন। আমাদের এ পর্যন্ত যতগুলো ঘটনা আপলোড করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওই ঘটনাটিতে। তো যখন এই বিষয়টি মানে আমাদের সামনে আসলো, এই ঘটনাটি আমরা পেলাম, শিব্বির আহমেদ আমাদেরকে যখন এই ঘটনাটি বলেছেন, তখন আমার কাছে ওই ঘটনার সাথে কিছুটা মিল পেলাম, এবং তথ্য যাচাই বাছাই করার পরে এতটুকু নিশ্চিত হয়েছে যে হ্যাঁ, সত্যি যে এই সমস্ত ঘোড়ার দৌড় বা এই সমস্ত ষাঁড়ের লড়াই, এই জায়গাগুলোতে যখন ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয়, তখন এদের মধ্যে কোন একটা পিশাচ বা শক্তিশালী জিনকে বন্দি করে দেওয়া হয়, আর এই জিন বা পিশাচের প্রভাবেই এই সমস্ত
প্রতিযোগিতাগুলোতে এই সমস্ত প্রাণীগুলো জয়লাভ করে। আমি তৌফিক অমর সজীব, রাজবাড়ী জেলার কাজীবাধা গ্রাম থেকে বলছি। আমাদের গ্রামে বিশাল বড় একটা পুকুর রয়েছে। পুকুরের ঘটনাটি বলছি। পুকুরটা আমাদের গ্রামের ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত এখনো রয়েছে। মোল্লার জায়গাতে পুকুরটা খনন করা হয়, তাই পুকুরের নাম মোল্লার পুকুর। পুকুরের পশ্চিম পাড়ে অনেকগুলো কবর আছে। এই পুকুর নিয়ে গ্রামে অনেক ভৌতিক ঘটনা চালু রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল সেই পুকুরকে ঘিরে। যুগের পরিবর্তনে অনেক কিছুর উন্নয়ন হলেও পুকুরের চারপাশটা এখনো বড় বড় গাছ এবং বিভিন্ন ঝোপঝাড়ে ছেয়ে আছে। পুকুর পাড়ের দুই পাশে দুইটা পাকা করা ঘাটলা রয়েছে, যেখানে মানুষ গোসল করত। এই পুকুরে গোসল করতে গিয়ে অনেকেই পুকুরে ডুবে মারা যায়। কেন মারা যায় সেটা আজও অব্যাখ্যায়িত। পুকুর পাড়ের সাথেই এলাকার প্রধান রাস্তা। বহুকাল আগে পুকুর পাড়ের সেই রাস্তা দিয়ে সন্ধ্যার পর কখনো কেউ যাতায়াত করতো না। পুকুর পাড়েই আমাদের বাড়ি। আমাদের বাড়িটা অনেক বড়, 10 থেকে 12টা পরিবার আমরা এক বাড়িতে বাস করি। 1994 সাল বাবা এক রাতে সদর থেকে বাড়িতে ফিরছিল। পুকুরের কাছে আসতেই হঠাৎ বাবার চোখ আটকে পড়ে ওই পুকুরের দিকে। বাবা লক্ষ্য করলেন পুকুরের পানির উপর দিয়ে 6 থেকে 7টা ঘোড়া দৌড়তে দৌড়তে পুকুরের পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে। এটা দেখে বাবা প্রচন্ড ভয় পায়। পানির উপর দিয়ে কিভাবে ঘোড়া দৌড়াতে পারে? বিপদ আসন্ন বুঝতে পেরে বাবা পুকুরের পাড় ঘেঁষে বাড়ির দিকে পা বাড়ায়। হঠাৎ পুকুর বড় বড় ঢিল পড়তে থাকে। বাবা দ্রুত হাঁটা শুরু করে। এদিকে পুকুর যেন বিশাল বিশাল পাথরের ঢিল পড়তে থাকে। এত জোরে জোরে পানিতে ঢিল পড়ছিল যেন পুকুরের পানি সম্পূর্ণটাই উঠে আসছিল। বাবা এক দৌড় দিয়ে বাড়ির উঠানে এসে পড়ে যান। বাবার পড়ে যাবার শব্দে সবাই উঠানে চলে আসে। বাবা পুরো ঘটনা সবাইকে খুলে বলে। বাড়ির পুরুষ মানুষ সবাই আলো জ্বালিয়ে পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে গিয়ে সবাই দেখলো পুকুরের পানি একদম স্থির অবস্থাতেই আছে। এদিকে পুকুর পাড়ের মাটি পানিতে ভিজে আছে। মনা চাচাদের বাড়ি ছিল পুকুরের পশ্চিম পাড়ের ঘাটের কাছে। পেশায় তিনি একজন ভ্যান চালক। তিনি প্রায় রাত করে সদর থেকে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরতেন, অর্থাৎ বেশ রাত করে তিনি বাড়িতে ফিরতেন। পুকুরের পশ্চিম পাড়ে কবরগুলো পাড়ি দিয়ে তাকে বাড়িতে যেতে হয়। যেহেতু তিনি প্রায় রাতেই বাড়িতে ফিরত, এজন্য প্রায় তিনি ওই পুকুর পাড়ে বিভিন্ন প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হতো। এই সময় ছিল গরমকাল। চাচা রাত প্রায় 11টার দিকে পুকুর পাড়ের কবরের পাশ দিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। কবরগুলো ছিল। প্রথম কবরের কাছে যেতেই চাচা দেখল কবরের সাথে হেলান দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে হু হু করে কে যেন কাঁদছে। এত গরমের মধ্যে গায়ে কাঁথা জড়িয়ে কে কাঁদে? চাচা ভ্যান চালিয়ে সে স্থান ত্যাগ করে। চাচার বাড়ি ঢুকতে আরেকটা কবর পাড়ি দিতে হয়। চাচা ওই কবরের কাছে গিয়ে দেখল সেখানেও ওই একই পোশাক পরিহিত লোকটা কবরের কাছে হেলান দিয়ে নাকিস্বরে কাঁদছে। চাচা মাথা ঘুরিয়ে প্রথম কবরের দিকে তাকালো, দেখলো সেখানে ওই লোকটা নেই। তাহলে ওই লোকটা এখানে কিভাবে আসলো? যদি তাকে এই কবরে আসতে হয় তাহলে চাচাকে ক্রস করে আসতে হবে। এটা চিন্তা করতেই লোকটা এবার কান্না বাদ দিয়ে হাসা শুরু করলো। মনা চাচা দ্রুত ভ্যানের প্যাডেল মেরে বাড়িতে ঢুকে যায়। চাচা বাড়ি থেকে আলো ও তার বড় ছেলেকে নিয়ে কবরের কাছে যান। গিয়ে দেখলেন সেখানে কিচ্ছু নেই, কিন্তু যেখানে ওই অদ্ভুত লোকটা হেলান দিয়ে বসেছিল সেখানে বড় বড় একটা গোল আকৃতির পায়ের ছাপ পাওয়া যায়। এভাবে অনেকেই পুকুর পাড় থেকে ভয় পেয়েছে। গ্রামে এমন অনেক লোকের দেখা পাওয়া যায়। এবার আসি পুকুরের ঘটনায়। বহুকাল আগে পুকুরের পাড়ে এক গৃহস্থ তার বড় বড় দুইটা মহিষকে গোসল করানোর জন্য পুকুরে নামায়। তখন ছিল পৌষ মাস। পুকুরে কোমর পর্যন্ত পানি ছিল। ওই লোকটা দুইটি মহিষ নিয়ে একা একা গোসল করাতে পারবে না, তাই তিনি তার ছেলেকে ডাকতে বাড়িতে যায়। পুকুরে মহিষটা রেখে তিনি বাড়িতে গিয়েছিলেন। বড় ছেলেকে পুকুরে নিয়ে যেতেই দেখেন যে মহিষ দুটো পুকুরে নেই। সারা পুকুরে খোঁজা হলো, কোথাও মহিষ দুটো পাওয়া গেল না। পুকুরের পানি কম ছিল আর মহিষ দুটো ছিল অনেক বড়, কিন্তু সারা পুকুরে জাল ফেলে ও মানুষ নেমে
খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওই মহিষ দুটো নেই। সারা গ্রামে হদিস পাওয়া গেল না। সন্ধ্যার আগ মুহূর্তে মহিষ দুটোর লাশ পুকুরের ঠিক মাঝ বরাবর ভেসে ওঠে। এভাবে আরেক লোকের গরুকে গোসল করানোর জন্য সেই পুকুরে নামানো হয়। ওই গরুটাকে ঘাটের উপরে রেখে লোকটা নিজে গোসল করছিল। তিনি উঠে দেখলেন যে তার গরুটা নেই। সেই গরুটার মরদেহ ওই পুকুরের মাঝ বরাবর ভেসে উঠেছিল। অনেক বছর আগে আমাদের এলাকায় একটা ছেলে পুকুর পাড়ে একটা গেঞ্জি, তোয়ালে আর লুঙ্গি নিয়ে ওই পুকুরের ঘাটে গোসল করতে যায়। 2 দিন হয়ে গেলেও সে ছেলেটা আর বাড়িতে ফেরেনি, কিন্তু তার লুঙ্গি ও গেঞ্জি ওই পুকুরের ঘাটলায় পাওয়া যায়। 3 দিন পর ওই ছেলেটার লাশ পুকুরের মাঝ বরাবর ভেসে ওঠে। এভাবে মোট 3 জন লোক গোসল করতে গিয়ে উধাও হয়ে যায় এবং লাশ পুকুরের মাঝে ভেসে ওঠে। কিন্তু কিভাবে উধাও হয়ে যায়, কারা উধাও করে আর কিভাবে মারা যায়, সেটা আজও সবার অজানাই রয়ে গেছে। কিন্তু ওই পুকুরে ডুবে মারা যায় প্রত্যেকেই কিন্তু সাঁতার জানতো। অর্থাৎ যারা মারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই সাঁতার জানতেন। আমি নিজে প্রত্যক্ষদর্শী হিসেবে ওই পুকুরের 2 জনকে ডুবে মরে যেতে দেখেছি। 2002 সালের কথা। পুকুর পাড়ে মামুন ভাইয়ের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা পুকুর জাল ফেলে খোঁজা হয়, কিন্তু দিন শেষে মেয়েটার লাশ ওই পুকুরের মাঝে ভেসে ওঠে। 2011 সাল, কোরবানি ঈদের নামাজ শেষ করে এসে দেখি পুকুর ঘাটে আজহার ও তার চাচাতো ভাই ডুব দিয়ে কি যেন খুঁজছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোরা কি করছিস? তারা কি যেন বলতে চেয়েও আমাকে বলল না। আমি বাড়ি চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে গায়ের পাঞ্জাবি ছেড়ে রাস্তায় আসি। এসে দেখি পুকুর পাড়ে উৎসুক লোকের ভিড়। ভিড় কাটিয়ে পুকুর পাড়ে যাই। পুকুর ভর্তি লোক ডুব দিয়ে কি যেন খুঁজছে। আমি দেখলাম আমজাদও ডুবে ডুবে কি যেন খুঁজছে। আমি আমজাদকে বললাম, কি রে আমজাদ, ডুব দিয়ে কি খুঁজিস? আমজাদ বলল, আজহারের মেঝো বোন পুকুরে গোসল করতে এসছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। ঘাটে সাবান, খোসা, জামা কাপড় সব রয়েছে, কিন্তু আজহারের বোন শাহিদাকে পাওয়া যাচ্ছে না। আমি লাফ দিয়ে পুকুরে নেমে পড়ি, খুঁজতে শুরু করি। আমি দ্রুত সাঁতরিয়ে পুকুরের মাঝ বরাবর যাই। বেশ কয়েকটা ডুব দেই। পুকুর ভর্তি পানি ছিল। আমি ডুব দিয়ে একেবারে পানির তলায় চলে যাই। আমি পানিতে হাত দিয়ে চারপাশটা খুঁজছিলাম। হঠাৎ আমার হাত একটা পায়ের উপরে গিয়ে পড়ে। হ্যাঁ, এটা তো মানুষের পা। আমি পানির উপরে ভেসে উঠি। ডাক দিলাম ভাসান ভাইকে। ভাসান ভাই কথাটা বলতেই ভাসান ভাই আর আমি ডুব দিয়ে শাহিদার ফুফুর লাশটাকে উঠিয়ে পাড়ে নিয়ে যাই। চারিদিকে কেমন যেন নিশ্চুপ নীরবতা ছিল সেই দিন। ঈদের আনন্দ ওই দিন মাটি হয়ে যায়। পুকুর পাড়ে শহীদ চাচার মা, তিনি বৃদ্ধা। তার রুমটা ছিল একেবারে পুকুরের পাড়ি। পাটকাঠির বেড়াটা ফাঁকা করলে পুরো পুকুরটা দেখা যায়। প্রায় রাতে তার ঘুম ভেঙে যেত। অনেকগুলো মানুষ পুকুরে গোসল করলে যেমন হয় তেমন একটা শব্দে। প্রথম রাতে তিনি শব্দ শুনতে পেত এবং তাতে তার ঘুম ভেঙে যেত। বেড়া ফাঁকা করে তিনি দেখতেন অনেকগুলো মানুষ পুকুর পানির উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে এবং লাফ দিয়ে পানিতে পড়ে যাচ্ছে, আবার পানির উপরে উঠে আসছে। তিনি প্রায় রাতেই তিনি এসব দেখতেন, কিন্তু কেউ বিশ্বাস করতো না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখে যে পুকুরের পাড় থেকে কে যেন তাকে ডাকছে এবং বলছে, 5টা মানুষ নিয়েছি, আরো 2 জনকে নেব। সকালে উঠে তিনি কথাটা সবাইকে বলে দেন। ঠিক এর বেশ কিছুদিন পরেই তিনি মারা যান। এখনো এলাকার অনেক লোক সেই পুকুরে গোসল করে, কিন্তু কেউ জানে না কবে আবার 2 জন লোকের লাশ ওই পুকুরে ভেসে ওঠে। আমাদের এলাকায় নীলু চাচার স্ত্রী রাতের স্বপ্ন দেখেন যে কে যেন তাকে বলছে, তুই রাতে 2টা ডাব নিয়ে পুকুরের পূর্ব পাশের ঘাটলায় আসবি। ডাব দুটো রেখে সিঁড়ির ঘাড়ের নিচে পানিতে হাত দিলি সোনায় ভর্তি একটা কলস পাবি। তুই সেটা নিয়ে যাবি, তোর আর অভাব থাকবে না। কিন্তু কথাটা তুই কাউকে বললে সমূহ ক্ষতি হবে। সকালে উঠে তিনি এটা নিছক একটা স্বপ্ন ভেবে উড়িয়ে দেন এবং সবার কাছে স্বপ্নের কথা বলতে থাকেন। পরদিন রাতে নীলু চাচার স্ত্রী স্বপ্নে দেখেন যে কে যেন তাকে বলছে, তোকে বারণ করেছিলাম কথাটা কাউকে না বলতে, এর খেসারত তুই পাবি। সকালে ঘুম থেকে উঠে দেখে তার মাথায় বিন্দু পরিমাণ কোনো চুল নেই।
তার পুরো মাথা টাক। এরপর থেকে তার মাথায় আর কখনো চুল হয়নি। আপনারা বিশ্বাস না করলে আমার সাথে যোগাযোগ করলে আমি তার সাথে দেখা করিয়ে দিতে পারি। পরবর্তীকালে তিনি আমাদের মসজিদের ইমামের কাছে তার স্বপ্নের বিষয়টা খুলে বলে। ইমাম সাহেব বলল যে ওই রাতে আপনি সত্যি ডাব নিয়ে যদি পুকুর পাড়ে এসে সোনা ভর্তি কলস নিতেন, আপনি সোনা ভর্তি কলস ঠিকই পেতেন, কিন্তু আপনার ছেলে এবং মেয়েকে বাড়িতে মৃত অবস্থায় পেতেন। কিন্তু আপনি স্বপ্নের কথাটা সবাইকে বলে দিয়েছেন, তাই শাস্তিস্বরূপ আপনার মাথার চুলের এই সমস্যা হয়েছে। নীলু চাচার স্ত্রী নাকি এখনো মাঝে মধ্যে স্বপ্ন দেখেন, কে যেন বলে দুইটা ডাব এনে সোনার কলসটা নিয়ে যা, তোর দুঃখ দুর্দশা থাকবে না। কিন্তু তিনি কিছুতেই রাজি হয় না। হয়তো যে দুটো মানুষ ওই পুকুরের দরকার সেটাই পূরণ করার জন্য দুটো ডাব চায়, মানে দুজন মানুষ চায়। এটাই ছিল আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি মেহেদি হাসান, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার বাড়ি টাঙ্গাইলে। আজ আমি আপনার সঙ্গে আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করতে চাই, যা আজও মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমার ২৬ বছর বয়সে এই ঘটনাটি সবথেকে ভয়ানক একটি ঘটনা, যে ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের কোরবানি ঈদের পরে। কোরবানি ঈদের ছুটিতে আমি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ি যাই এবং ঈদের পরের দিন বিকালবেলা আমার মা আমাকে বলে কিছু গোশত নিয়ে আমার নানু বাড়িতে যেতে হবে। আর রাসেল ভাই, আমার নানু বাড়িটা যেতে হলে একটা নদী পার হয়ে বেশ খানিকটা পথ হেঁটে তারপর আমার নানু বাড়িতে পৌঁছাতে হয়। তো আমার মা বলে যে যত তাড়াতাড়ি বের হবি তত ভালো, কারণ সন্ধ্যার মধ্যে এই নদীটা তোকে পার হতে হবে। তো সেই অনুযায়ী আমি খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ি। কিন্তু পথের মধ্যে অনেকের সঙ্গে আমার দেখা হয়ে যায় এবং বিভিন্ন কারণে নদীর কাছে পৌঁছাতে আমার সন্ধ্যা নেমে যায়। যাই হোক, সন্ধ্যার একটু পর আমি নদীটা পার হই এবং এই নদীটা পার হতে হতে একদমই রাত এসে যায়। নদী পার হওয়ার পর আমার সামনে দুটা রাস্তা পড়ে যায়। আমার নানু বাড়ি যেতে হলে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা সহজ, একদম বাজারের দিকে ঘুরে ঘুরে যেতে হয়, আর একটা বিশাল ফাঁকা মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। তো রাসেল ভাই, সেই দিনের পরিবেশটা ছিল আকাশটা মেঘলা, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি ভাবলাম এই যে বিশাল ফাঁকা মাঠের মাঝখান দিয়ে যেই রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই আমি চলে যাব। এবং রাসেল ভাই, এই রাস্তার মাঝখানে একটা বুড়ির বাড়ি আছে যার নাম রহিমা বুড়ি। এই বুড়ি একাই তার বাড়িতে থাকে, তার ছেলে সন্তান কিছুই নেই। তো আমি মনে মনে ভাবি, যদি বৃষ্টি আমাকে আক্রমণ করেই বসে তাহলে আমি এই রহিমা বুড়ির বাড়িতে ঢুকবো। যাই হোক, আমি কোনো কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে সোজা যে শর্টকাট পথটা আছে সেই পথটাতে চলা শুরু করি। হঠাৎ করে আকাশ কালো হয়ে যায়, চারদিকে বিদ্যুৎ চমকাতে থাকে এবং এমন একটা অবস্থা, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে। আমি কিছু দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই, কারণ আমি দ্রুত হাঁটছি। এবং যখনই আমি সেই রহিমা বুড়ির বাড়ির একদমই কাছাকাছি চলে আসলাম, ঠিক তখনই আমার যে আকাশ থেকে বৃষ্টি নামা শুরু করলো, প্রবল বৃষ্টি। সেই বৃষ্টির কারণে আমি ওই পাশে যে রহিমা বুড়ির যে বাড়িটা ছিল সেই বাড়ির মধ্যে আশ্রয় নেই এবং দেখতে পারি যে সেই বাড়ির যে বারান্দাটা আছে সেই বারান্দায় একটা অদ্ভুত রকমের গন্ধ। মানে গন্ধটা স্বাভাবিক কোনো গন্ধ নয়, মনে হচ্ছে যে বাতাসে এক অদ্ভুত ধূপ, আগরবাতি আর অন্য কি যেন একটা পোড়ার গন্ধ মিশে আছে। এটা আবিষ্কার করতে করতেই আমি দেখতে পারি যে হঠাৎ করেই রহিমা বুড়ি মাঠের দিক থেকে একটা কালো ছাগল নিয়ে ঘরের ভিতরে ঢুকছে এবং এই ঢোকার মুহূর্তেই সে আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। তারপর বলল, কে তুমি? আমি আমার পরিচয় দেওয়ার পর বৃদ্ধ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণ পর আমাকে বলল, তুমি গরুর গোশত খাইয়ে আইছো? এটা শোনার পর আমার বুকটা ধড়ফড় করে উঠল, কারণ সত্যি আমি বাড়ি থেকে বের হওয়ার আগে গরুর গোশত দিয়ে ভাত খেয়ে এসেছিলাম। এরপর আমি কিছু বলার আগেই রহিমা বুড়ি তার ঘরের ভিতর ঢুকে গেল এবং কিছুক্ষণ পরে ফিরে এসে আমার গায়ে
কালচে রঙের এক ধরনের গুঁড়া ছিটিয়ে দিল। তারপর কর্কশ গলায় আমাকে বলল, সোজা রাস্তা দিয়ে যাইবা, পিছনের দিকে একদমই তাকাইবা না, কেউ ডাকলেও কিছু শুনবা না। তার কথা শুনে আমি বেশ খানিকটা আশ্চর্য হয়ে যাই। সে আমাকে হয়তো চিনি, কিন্তু তারপরেও আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। তার কথায় আমি বিরক্ত হয়ে যাই এবং বৃষ্টি একটু থামার সাথে সাথেই বেরিয়ে পড়লাম আমার নানার বাড়ির দিকে। কিন্তু কয়েক মিনিট হাঁটার পর বুঝতে পারলাম কিছু একটা আমার পিছনে আসছে, কিছু একটা আমাকে অনুসরণ করতেছে, আমার পায়ের শব্দের সাথে মিলিয়ে সে হাঁটছে। আমি বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছি। কোনোভাবেই আমি যেন ওই বুড়ি যেই কথাগুলো বলেছিল যে পিছনে তাকানো যাবে না, এই কথাগুলো তখন আমার খুব করে মনে পড়ছিল। এরপর হঠাৎ করেই আমার কানের কাছে একটা শব্দ ফিসফিস করে বলল, "পিছনে তাকাও, পিছনে তাকাও।" কিন্তু আমি ভয়ে, ভয়ে কাঁপতে শুরু করলাম এবং যখনই আমি ঠিক পিছনে তাকাবো, তখনই আমার রহিমা বুড়ির কথা মনে পড়তে আমি আর পিছনে তাকালাম না। আমি সামনের দিকে হাঁটতে থাকলাম। এরপর নানার বাড়িতে পৌঁছে সবাই অবাক হয়ে গেল। কারণ বাইরে তখন মানে আমিও পৌঁছালাম, বাইরে এত বেশি বৃষ্টি শুরু হলো যে আমার শরীরে এক ফোঁটা পানিও লাগেনি। সেই রাতে আমি ভয়ংকর এক স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি একটা কালো কক্ষে কয়েকজন লোক মাটির তৈরি পুতুল গায়ে সূচলো ফুটাচ্ছে। চারদিকে জ্বলছে কালো রঙের মোমবাতি আর মাঝখানে বসে আছে এক অদ্ভুত বৃদ্ধ। হঠাৎ সে